শুষ্ক আবহাওয়া হঠাৎ করে যেন সতেজ হয়ে উঠেছে। শীতেরও শীতল হাওয়া ভালো লাগছে। বুকের ভেতর সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথা অনুভব করতে পারছে আহনাব। সে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ক্লান্ত বিধ্বস্ত অশ্বার মুখ পানে। এমন নিবেদন উপেক্ষা করে সে সাহস হয় কোনো পুরুষের? আহনাবের নীরবতা আঘাত হানছে অশ্বার বুকে। সে মলিন দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে শুধালো, নেবেন না? আহনাব জবাব দেওয়ার প্রয়োজন মনে পড়ল না। দুহাত প্রসারিত করে মুচকি হেসে কাছে রাখল। অর্ষা শুষ্ক মলিন উষ্ঠ ফুটে উঠল তখন এক চিলতে হাসি। এগিয়ে সে ঠাঁই নিল আহনাবের বুকে। কান্নায় ভিজিয়ে দিতে লাগলো আহনাবের টি শার্ট। মেয়েটা এত কাঁদে? আহনাবও জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তোমায় কবে হাসতে দেখবো বলো তো? অর্ষা জবাব দিল না। তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না এখন। শরীর ক্লান্ত লাগছে। এখন যে শরীরের ভার ছেড়ে দিবে কে জানে। জড়িয়ে ধরার বাঁধনও আলগা হচ্ছিল। আহনাব সেটা বুঝতে পেরে অর্ষাকে কোলে নিয়ে দোলনায় বসালো। অজানা এক প্রশান্তিতে চোখ বুজে এলো অর্ষার। আহনাবের শার্ট আঁকড়ে ধরে সে খুব অল্প সময়ের মাঝে আহনাবের বুকে ঘুমিয়ে পড়ল। তামিম ও ঐশীর বিয়ের ডেট কাছাকাছি চলে এসেছে। তাই বিয়ের এক সপ্তাহ আগেই অর্ষার বাবার বাড়ি চলে যায়। তবে গিয়েও তার স্বস্তি ছিল না। উঠতে বসতে আহনাব ফোন দিয়ে খবর নিচ্ছিল। এক পর্যায়ে তো অর্তি ঘরভর্তি মানুষের সামনে বলেই ফেললো, আবু, ভাইয়া তোকে এত ফোন করে কেন? আমার কি তোকে বিক্রি করে দিচ্ছি? বাড়ির মানুষ বিষয়টা কিভাবে নিয়েছে অসা জানা নেই। তবে সে ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আমেনা বেগম বিষয়টা বুঝতে পেরে চোখ রাঙালেন ছোট মেয়ের ওপর। ভয়ে তখন চুপসে গেল অর্তি। দমে যাওয়া পাত্রী নয় সে। তককে তককে আছে যে আহনা পাবার কখন ফোন করবে। এবার ফোন করলে সে সে রিসিভ করবে বলে ভেবে রেখেছে। জেনে ছাড়বে সে। এতবার ফোন দিয়ে কি জানতে চায় ভাইয়া? বিয়ের দিন বরযাত্রী নিয়ে তামিম আসার পর অর্ষার বান্ধবী কাদিন মিলে গেট ধরে চাঁদা আদায় করার জন্য। অর্ষা তখনও একটা বিষয় লক্ষ্য করলো, মেয়েদের ভীষণ আগ্রহ রয়েছে আহনবকে নিয়ে। বিশেষ করে একজন মেয়ে বেশি। খবর নিয়ে অর্ষা জানতে পেরেছে মেয়েটা তামিমের খালাতো বোন। তামিম এবং আহনাব যেহেতু ছোটবেলার বন্ধু, সেই সূত্রে আহনাবকে মেয়েটা ভালো করে চেনে। বলা বাহুল্য একটা ভালো লাগা তার আছে। মেয়েটার নাম সিনথিয়া। দেখতে আহামরি নয়, তবে আল্লাহর সব সৃষ্টিই তো সুন্দর। সেই সুন্দরকে তখনই অসহ্য লাগে যখন সে প্রিয় কারো নিকট আসার চেষ্টা করে। এই যেমন সিনথিয়াকে এখন অর্ষা একদম সহ্য করতে পারছে না। দুজনের বিয়েটা ঘরোয়াভাবে হওয়াতে বাইরে কেউ জানে না আহনাব কিংবা অর্ষা বিবাহিত। এজন্য বোধহয় সিনথিয়া এমন করছে। আর কেউ না জানুক, অর্ষা তো সব জানে, আহনাব ও জানে। আর সব জেনে অর্ষা এসব সহ্য করতে পারছে না। তবে নিজেকে ভীষণ হিংসুটে মনে হচ্ছে। কিন্তু কেন? তবে কি সে আহনাবকে ভালোবাসতে শুরু করেছে? বোনের বিয়েতে অর্ষা আনন্দ করা হলো না। সিনথিয়ার জন্য তার আনন্দ মাটি হয়ে গেছে। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভিতরটা অস্বস্তিতে ভরে ছিল। তার বারবার মনে হচ্ছে আহনাবকে বিয়ে করাটা একদম ঠিক হয়নি। রিহানের পাশে অন্য মেয়েকে দেখার যে ভীতি অর্ষার মাঝে প্রবেশ করেছে, সেই ভীতি জের ধরে আহনাবকে বিয়ে করাটাও তার ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে। কারণটাও পরিচিত। সে আহনাবের পাশে সিনথিয়াকে সহ্য করতে পারছে না। আর না পারছে মানতে আহনাবের প্রশ্রয় দেওয়াকে। রাতে ঐশীকে বিদায় দিয়ে অর্ষা নিজের রুমে চলে আসে। তার ভীষণ কান্না পাচ্ছে। বোনের বিয়ে হয় নাকি আহনাবের জন্য বুঝতে পারছে না। আর না রিহানের কথা মনে পড়ছে, তাও সে বুঝতে পারছে না। কিন্তু তার ভীষণ কষ্ট হচ্ছিল। নিজেকে একটা আগাছা পরগাছা মনে হচ্ছিল। রুমের দরজায় নক করার শব্দ
পেয়ে চোখের পানি মুছে অর্ষা বলল, দরজা খোলাই আছে। দরজা ঠেলে ভিতরে ঢুকে অর্তি বলল, আপু, আহনাব ভাইয়া এসেছে, আমি যাই। আহনাবকে রুমে রেখে অর্তি আবার দরজা চাপিয়ে চলে গেল। আহনাব নাম শুনে ঘুরে বসল অর্ষা। আহনাব হতবিহ্বল হয়ে শুধালো, তুমি কাঁদছো? অর্ষা জবাব দিল না। বিয়ে বাড়িতে কাছে না আসতে পারলেও আহনাব বেশ ভালো করে বুঝতে পেরেছে যে অর্ষা মন মেজাজ কোনো কারণে ভালো নেই। তাই সে তামিমের বাড়ি থেকে আবার ব্যাক করেছে অর্ষার বাসায়। এর মাঝে বেশ কয়েকবার সে অর্ষাকে কলও করেছিল, মেসেজও করেছিল, কিন্তু অর্ষা কোনো রেসপন্স করেনি। এখন অর্ষাকে নিশ্চুপ থাকতে দেখে আহনাব শুধালো, বলো কি হয়েছে? অর্ষা ফোঁপানোর স্বরে বলল, কিছু না। তাহলে কাঁদছো কেন? আপুর জন্য মিথ্যা বলছো কেন? আপু, আগেই তোমার বিয়ে হয়েছে, তুমি আগে শ্বশুরবাড়ি গেছো, বিয়ের আয়োজন শেষ হলে আবার চলে যাবে, এমন না যে তুমি এখানেই থাকবে। তাহলে আপুর জন্য কাঁদবে কেন? এত কৈফিয়ত তো আমি দিতে পারবো না। বাই এনি চান্স তুমি কি আমার উপর রেগে আছো? আপনার ওপর কেন রাগ করতে যাব? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। আমি কি কিছু করেছি? অর্ষা এবার কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমি কারো ভালোবাসা পাওয়ার মতো মেয়ে নই। আমি ভালোবাসা ডিজার্ভ করি না। এসব কি কথাবার্তা? এগুলো বলতে নিষেধ করেছি না? মিথ্যা তো কিছু বলিনি। আমাকে বলবে তো কি হয়েছে? না বললে আমি বুঝবো কি করে? আমি কিছু বলতে চাই না। আমাকে ভালো না লাগলে ছেড়ে দিতে পারেন, নিজের পছন্দ মতো বিয়ে করতে পারেন আবার। অর্ষা, এসব বাজে কথা বলবে না। ছেড়ে দেব মানে কি? ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছি? আমি কি ওই টাইপের ছেলে? আমার কোনো পছন্দ নেই কোথাও। থাকলে তোমায় নিশ্চয় বিয়ে করতাম না। তাই? সত্যি নেই? নিজের চোখেই তো সব দেখলাম। কি দেখছো? ওই যে সিনতে আপুর সাথে যা করলেন আজ। পারলে তো কোলে নিয়ে বসতেন, খাইয়ে দিতেন। আহনাব কয়েক সেকেন্ডের জন্য ভড়কে গেল, কিছু বলতে পারল না। পরক্ষণে হেসে ফেলে বলল, আর ইউ জেলাস? অর্ষা চুপ করে রইল। আহনাব নিজেই বলল, সিনথিয়াকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি। ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। আর ওকে তো আমি ছোট বোনের মতো দেখি, স্নেহ করি। কিন্তু সে তো আপনাকে ভাইয়ের নজরে দেখে না, অন্য কিছু ভাবে। এটা তোমার ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা নেই, আমি বুঝি। এতটা অবুঝ নই আমি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা আমার আছে। ওকে ফাইন, ও আমাকে পছন্দ করলেই বা কি? আমি তো ম্যারিড। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মিথ্যা অভিনয় করবেন না। সত্য মিথ্যার পার্থক্য বোঝো না এখনো। ওর প্রতি আমার কোনো অন্যরকম কিছু নেই। আমার সকল অনুভূতি এবং সর্বস্ব জুড়ে এখন শুধুই তুমি। আমি আমার অর্ষাকে ভালোবাসি, আর কাউকে নয়। অর্ষার জবাব না পেয়ে আহনাব হাত ধরল, চোখের পানি মুছে দিয়ে বলল, এতটুকুই যে বন্যা বানিয়ে ফেলো সুন্দর চোখ দুটোই, এটা কি ঠিক? অর্ষা তাকালো না। আহনাব ওর দুগালে হাত রেখে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। বৃষ্টিতে অর্ধভেজা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে আছে অর্ষা, দৃষ্টি তার আকাশের দিকে, দুহাত ভর্তি বৃষ্টির পানি। মনের ভিতর কেমন জানি অস্থিরতা কাজ করছে। কেন এমন হচ্ছে কে জানে। আহনাব অফিসে জয়েন করার পর থেকে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। বাড়িতে এসেই অফিসের কাজ করে মাঝে মাঝে। সেই সময়টুকু অর্ষা নিজের মতো করে থাকে। মনের অশান্তির কথা কাউকে বলতে পারে না, আহনাবকেও না। শুনতে খারাপ লাগলেও সত্য যে অর্ষা এখনো রিয়ানকে ভুলতে পারেনি। সহজ নয় সব। সবার সামনে অভিনয় করতে হয় ভালো থাকার, ভুলে থাকার। কিন্তু চাইলে কি সম্ভব এত সহজে সব ভুলে যাওয়া? এত এত স্মৃতি, মুহূর্ত, সবই কি মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব? হয়তো সম্ভব কিছু মানুষের জন্য। ওইসব মানুষের জন্য যারা অবলীলায় মানুষকে ঠকাতে পারে, প্রতিনিয়ত ঠকিয়ে যায়, প্রতারণা করে। সেই সব মানুষ বোধ হয় চাইলেই পারে যে কোনো মানুষকে
কিংবা স্মৃতি সময়টুকু এক তুড়িতে ভুলে যেতে। বিছানার উপর ফোন বাজছে। রিংটোন শুনে ওড়নার হাত মুছে রুমে চলে এলো অর্ষা। শম্পা ফোন করেছে। কল রিসিভ করার পর শম্পা ব্যস্ত কণ্ঠে বলল, কিরে, তুই আজ ক্লাসে আসিসনি কেন? এত বৃষ্টির মধ্যে ক্লাসে যাব? কাল রাতে তো এটা বলিসনি যে বৃষ্টি হলে আসবি না? বৃষ্টি দেখেও যাওয়ার আগে আমাকে একবার জানাবি না তুই? না বলেই চলে গেলি কেন? ও আমার প্রিন্স রে, সবকিছু তোমায় বলে করতে হবে? শোন, 20 মিনিট সময় দিলাম, জলদি রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসবি। কোনো এক্সকিউজ আমি শুনবো না। রাখছি। বলে কল কেটে দিল শম্পা। অর্ষা দোনামোনা পড়ে গেছে সে কি করবে। পরবর্তীতে সে মনকে মানালো যে সে যাবে। এভাবে ঘরে বসে বোরিং হওয়ার চেয়ে ক্লাস করলে, শম্পার সাথে সময় কাটালে হয়তো ভালো লাগবে। সে রেডি হয়ে ক্লাসে যাওয়ার পূর্বে শাশুড়িকে বলার সাথে সাথে আহনাবকে একটা টেক্সট করে জানিয়ে দিল। কোথাও গেলে সে সবসময় আহনাবকে আপডেট দিয়ে রাখে। এতে মানুষটা নিশ্চিন্ত থাকে। বৃষ্টি তেমন না থাকলেও সাজেদা বেগম জোর করে অর্ষার হাতে ছাতা গুঁজে দিল। বাড়ির সামনে থেকে অর্ষা রিকশা নিয়েছে। বাস স্টপেজে গিয়ে সে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। বৃষ্টির দিনে সে বাসে এত ভিড় থাকতে পারে ধারণা ছিল না অর্ষার। তাই একটু বেশি তাড়া দিয়ে হলেও সে সিএনজিতে যাবে বলে ঠিক করলো। হাত বাড়িয়ে বেশ কয়েকটা সিএনজি থামিয়ে দাম মেলেনি বলে সেগুলো ছেড়ে দিতে হয়েছে। ছাতা মাথায় সে অন্য সিএনজির অপেক্ষা করতে লাগলো। একটা সিএনজি আসতে দেখে সে কিছুটা এগিয়ে গেল। এসে তার সামনে থামলো। মামা কলেজ গেটে? একটু বলে থেমে গেল অর্ষা। সিএনজি থেকে মাস্ক সানগ্লাস পরা এক যুবককে বেরিয়ে আসতে দেখে সে দমে গেল। তাকে আর কারো চেনার ক্ষমতা না থাকলেও অর্ষা খুব ভালো করে চিনতে পেরেছে এই মানুষটা। সবকিছু তো তার পরিচিত। বুকের ভিতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা করছে, অস্বস্তি বোধ লাগছে। সে একদৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিন্তু আশাহত বিষয় রিহান যে অর্ষাকে চিনতে পারেনি এমন ভাবে চলে গেল। অর্ষা তাচ্ছিল্য করে হাসল। চোখের কোটরে তার পানি চিকচিক করছিল। রিহানকে দেখে তার মনে হলো আসলে রিহান নয়, যেন সেই রিহানের সাথে চিট করেছে। নতুবা এমন আচরণ করে কি করে কেউ? কই যাবেন আপা? ড্রাইভারের পোস্টে নিজেকে সামলানোর চেষ্টা করলো অর্ষা। ধরে আসা গলায় বলল, কলেজ গেটে যাব। জামু, 300 টাকা ভাড়া। রেগুলার ভাড়া 150 টাকা। বৃষ্টির জন্য একটু বেশি হলে 50 টাকা বেশি নেওয়ার কথা। অন্য সময় হলে হয়তো অর্ষা বার্গেটিং করতে নতুবা অন্য সিএনজিতে যেত, কিন্তু এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার শক্তি নেই। বার্গেটিং করার মতো কোনো মানসিকতা নেই। সে 300 টাকাতেই যেতে রাজি হয়ে গেল। সিএনজিতে উঠে কোনোভাবে সে নিজের কান্না আটকে রাখতে পারল না। মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? এই মানুষটার সাথে সে কতটা পথ একসাথে হেঁটেছে, হাতে হাত রেখেছে, আর আজ সে মানুষটাই এমন একটা ভান ধরল যেন সে অর্ষাকে চেনেই না। আর সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে অর্ষা। কি বলবে? জলদি বলো। আহনাফের ব্যস্ততা দেখে অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো সুপ্তি। অনেক অনুনয় বিনয় করে আহনাফকে দেখা করার জন্য রাজি করিয়েছে সে। রেস্টুরেন্টে আসতে না আসতেই চলে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছে আহনাফ। সুপ্তি ব্যঙ্গ করে বলল, এত অস্থির হয়ে আছো কেন যাওয়ার জন্য? বউকে খুব মিস করছো? বউকে মিস করা কি আছে? বউ কি আমার থেকে দূরে থাকে নাকি? ও আমার সাথেই থাকে, বুকে থাকে। খুব ভালোবাসা দেখছি ওর জন্য। বোকার মতো কথা বলছো কেন? বউকে ভালোবাসবো না তো কি পররানীকে ভালোবাসবো? তোমার সাথে দেখা করতে আসাটাই তো আমার ঠিক হয়নি। আমি বলার আগে অর্ষা জানতে পারলে কষ্ট পাবে। দেখা করতে এসেছি সবকিছু একেবারে মিটমাট করার জন্য। আগে তুমি বলো যে তুমি কি চাও, তোমার সমস্যাটা কি? সুপ্তি মৌনতা কাটিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে চাই। আহনাব ধমক দিয়ে বলল, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। দেখা করতে এসেছি বলে কি ভেবেছো?
আমি সম্পর্ক ঠিক করতে এসেছি। লিসেন সুক্তি, একটা কথা মাথায় ক্লিয়ার করে ঢুকিয়ে নাও যে আমি এখন ম্যারিড। যখন আনম্যারিড ছিলাম তখনই তো আমি তোমাকে গ্রহণ করিনি। তাহলে এখন তুমি কিভাবে ভাবো যে আমি তোমাকে গ্রহণ করব? আমার বউ রেখে তোমার মতো একটা প্রতারককে আমি গ্রহণ করব, এটা ভাবো কি করে? সুপ্তি চুপ করে আছে। আহনাব বলল, তুমি যা করেছো এর কোনো ক্ষমা হয় না। তবু আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার জীবনে আসা দ্বিতীয় কোনো সুযোগ কখনোই দেব না। আমি অর্ষাকে ভালোবাসি। দয়া করে তোমার অশুভ ছায়া আমাদের বিবাহিত জীবনে ফেলো না। তুমি তোমার মতো করে থাকো। তুমি আমাকে রেখে যেই ছেলের সাথে হ্যাপি ছিলে ওই ছেলের সাথে থাকো। দোয়া রইল তোমাদের জন্য। নিজের কথাগুলো শেষ করে আহনাফ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। পকেট থেকে ফোন বের করে দেখে অর্ষার টেক্সট। সে সময় দেখলো, এতক্ষণ বোধ হয় অর্ষার ক্লাস শেষ। না হলে সমস্যা নেই, একদিন না হয় কম ক্লাস করবে। সে অর্ষার নাম্বারে কল করলো, কিন্তু রিসিভ করলো না অর্ষা। তাই নিজেই সোজা সে কলেজের সামনে চলে গেল। শম্পার সাথে ক্লাসে বসে থাকলেও অর্ষার কথা হয়েছে ওদের আউট টপিক নিয়ে। আজকের ঘটনা অর্ষা শম্পাকে সব বলছে। সব শুনে বরাবরের মতো জাসপর্ণায় বিরক্ত হয়েছে অর্ষা। সে সাথে রিহানের ওপর সে বেশ রাগান্বিত। দুজনে একসাথে ক্লাস থেকে বের হওয়ার সময় শম্পা বলল, ভাই, তুই ওই লোকের কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতো। ভুলে যা যে রিহান নামে তোর জীবনে কখনো কেউ ছিল না। ধরে নে এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল তোর জীবনে। চাইলে কি সব ভুলে যাওয়া যায়? অ্যাক্সিডেন্ট হলে কিন্তু ক্ষত ঠিক হয়ে যায়। সেই ক্ষত বয়ে বেড়ানো তো আমাদের কাম্য নয়। হ্যাঁ, সময় লাগে, কিন্তু কি অদ্ভুত দেখ, এতদিনে পরিচিত একটা মানুষ এক মুহূর্তে কেমন অপরিচিত হয়ে গেল। অদ্ভুত না বল? আমি জানি না, সহ্য হচ্ছে না আর। শোন অর্ষা, তুই যা বলছিস না কেন, সে কখনই তোকে ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে এভাবে ছেড়ে যেতে পারতো না, ঠকাতে পারতো না। এতদিন পর দেখা হওয়ার পর অচেনার মতো আচরণ করতে পারতো না। সত্যি ভালোবাসিনি? একদিনের জন্য নয়, সবটা অভিনয় ছিল। শম্পা চুপ করে রইল, বড় শ্বাস নিয়ে বলল, ধরে নে তাই। তবুও তুই এই পিছুটান থেকে বেরিয়ে আয়। আহনা ভাইকে নিয়ে ভাব। এবার দুজনের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর। আর ভাব না আমি তাকে বুঝিই না। বোঝার চেষ্টা করছিস, নাকি রিহান ভাইয়ের জন্য সবার প্রতি থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিস? এমনটা যদি হয় সেটা কি খুব বেশি অস্বাভাবিক হবে শম্পা? না, হবে না, কিন্তু তোকেও তো একটা কথা মাথায় রাখতে হবে যে আহনা ভাইয়া কিন্তু তোর প্রেমিক নয়, স্বামী। কি সুন্দর পবিত্র একটি বন্ধন। তুই তাকে সময় দে, এই সম্পর্কটাকে সময় দে, কাছে আসার সুযোগ দে। দূরত্ব কি করে গুরুত্ব বুঝবে বল? তাকে বুঝতে হলে কাছে আসতে হবে, সময় ও সুযোগ দিতে হবে। তোর কি মনে হয় সে আমাকে ভালোবাসে? শম্পা হাঁটতে হাঁটতে থেমে গেল, মুচকি হেসে বলল, ভালোবাসে, আর হয়তো খুব বেশি। অর্ষা হঠাৎ করে শম্পার হাসির কারণ বুঝতে পারল না। সে ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো আহনাব গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বলা বাহুল্য যে ভীষণ অবাক হয়েছে সে। শম্পা হেসে বলল, এরপরও বলবি বাসে না? অর্ষা কিছু বলল না। আহনাব ওদের থেকে দূর থেকে হাত নাড়ালো। শম্পা অর্ষার হাত ধরে আহনাবের কাছে নিয়ে গেল, পিঞ্চি মেরে বলল, কি ব্যাপার ভাইয়া, বউয়ের কথা কি খুব বেশি মনে পড়েছিল? আহনাব কিছুটা লজ্জা পেয়ে গেল, প্রসঙ্গ এড়িয়ে বলল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুধু নিজের ভালো থাকলে হবে না, আমার বান্ধবীকে তো ভালো রাখতে হবে, অনেক বেশি ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। আহনাব মুখে কিছু বলল না, মৃদু হেসে অর্ষার দিকে তাকালো একবার। শম্পা বলল, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসছি। আচ্ছা আপু, সাবধানে যাবেন, সময় করে আসবেন একদিন আমাদের বাসায়। ইনশাল্লাহ ভাইয়া, আসবো। দোস্ত গেলাম। অর্ষা মৃদু হেসে বলল, সাবধানে যাবি, আল্লাহ হাফেজ। শম্পা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আহনাব একটা সিএনজি নিল। সিএনজিতে উঠে অর্ষা জিজ্ঞেস করলো, অফিস থেকে তাড়াতাড়ি ছুটি হলো আজ?
আহনাফ অর্ষার এক হাত চেপে ধরে বলল, সরি। অর্ষা ভুরু কুঁচকে বলল, মানে সরি কেন? তোমাকে না জানিয়ে সুপ্তির সাথে আজ দেখা করেছি। দেখা করতাম না, ওর কারণে আমি বিরক্ত আছি। বিয়ের খবর জানার পর থেকে বিরক্ত করছে, তাই আজ সব মিটমাট করলাম। তো এখানে সরি বলার কি আছে? আছে, কথাটা দেখা করার আগেই তোমাকে বলা উচিত ছিল, কারণ তুমি আমার বউ। আমি প্রাক্তনের সাথে দেখা করব এটা জেনে তোমার ভালো লাগা কথা না। তাহলে এখন কেন জানালে? কারণ আমি নিজেকে তোমার কাছে ক্লিয়ার রাখতে চাই। সারা পৃথিবী আমাকে ভুল বুঝলেও আমার কিছু যায় আসে না, কিন্তু মা এবং তুমি, এ দুজন নারী আমাকে ভুল বুঝলে আমি নিতে পারবো না। অর্ষা আর বলার মতো কিছু খুঁজে পেল না, চুপ করে রইল। মাঝে মাঝে তার মনে হয় সে যে আহনাফকে বুঝতে পারে না, আবার মাঝে মাঝে মনে হয় এই মানুষটা তাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে আহনাফ জিজ্ঞেস করলো, রাগ করছে? অর্ষা দৃষ্টি নত করে বসে আছে, দুদিকে মাথা নত করে বলল, না, ব্যথা করছে। আহনাফ অস্থির হয়ে বলল, ব্যথা করছে মানে? ব্যথা পেলে কি করে? আমার আগে বলনি কেন? কোথায় ব্যথা পেয়েছো দেখি? অর্ষা মাস্টারমান কণ্ঠে বলল, বুকে। মনে হচ্ছে আপনার শূন্যতা অনুভব করছি। অস্থির লাগছে ভীষণ। আহনাফ হেসে ফেলল, এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, তুমি চাইলে বাসায় ফিরে পূর্ণতা দিতে পারি। ভালোবাসবেন? ভীষণ। কতটা? যতটা পানিবিহীন জীবন। যদি না থাকি, কোথায় যাবে? আমি তো তোমাকে কোথাও যেতে দেব না, কখনোই না। এই যে তোমার হাত ধরেছি, তোমার কি মনে হয় ছেড়ে দেওয়ার জন্য ধরেছি? না, সারা জীবনের জন্য আমি তোমার হাত ধরেছি। বিশ্ব ব্রহ্মাণ্ডে জান আমি অহংকারী, ইগোইস্টিক। শুধুমাত্র এই পৃথিবীর বুকে তুমি জানবে আহনাফ চৌধুরী কতটা উতলা, উন্মাদ, বেহায়া তোমার জন্য। তুমি চাইলেও আমি তোমায় যেতে দেব না। প্রয়োজনে পুরো বিশ্বের সাথে আমি লড়াই করব, তবুও তোমায় আমার হয়ে থাকতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত। অর্ষার গলা ধরে আসছে, কথা বলতে পারছে না, চোখ থেকে পানি পড়ছে। আহনাফ অর্ষা ঘাড়ে আলতো করে চুমু খেয়ে বলল, তুমি নিজেও জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি, জান।